হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ কীভাবে সিলেকশন করব, খুবই কমন একটা সমস্যা আমাদের হয়ে দাঁড়ায়। কারণ যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে তারা সবাই জানে যে হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হয় কেউ যদি তার রোগকে পার্মানেন্ট ঠিক করতে চায়। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মানে সব লক্ষণ ডিটেলস নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিনসের চিকিৎসা। তো যখন আমরা কেস টেকিং করি তখন কি হয়, আমাদের অনেক রকমের ওষুধ মাথায় চলে আসে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী একটা মেডিসিন সিলেকশন করতে হয়। দেখা গেল একটা মেডিসিন আমি একটা রোগীর কেস টেকিং করছি, মোটামুটি মাথায় 2 থেকে 3টে ওষুধের লক্ষণ ম্যাচ করছে সেই লক্ষণ। তখন কি হয়, আমাদের অনেক টাফ হয়ে যায় এই 2 থেকে 3টে মেডিসিনসের যে লক্ষণগুলো আসে তার মধ্যে কোন মেডিসিনটা আমি প্রেসক্রাইব করবো রোগীকে যাতে পুরোপুরি রোগী ঠিক হয়ে যায়। এই সিলেকশনটা আমাদের জন্য খুবই টাফ হয়ে যায়। মোটামুটি কেস টেকিং তো সবাই করতে পারে, কিন্তু কেস টেকিং করার পরে যে মেডিসিনগুলো আসে 3-4টা লক্ষণের যে মেডিসিন আসে, এই 3-4টি ওষুধের মধ্যে যে কোনো একটা মেডিসিন কোনটা সঠিক সেটা সিলেকশন আমাদের জন্য খুবই কঠিন, এবং সেটি আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমি বিশাল কিছু নয়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী, আমাদের গুরুজির অভিজ্ঞতা অনুযায়ী শেয়ার করছি। দেখেন ভিউয়ার্স, রুগীকে সঠিক মেডিসিন সিলেকশনস করতে গেলে সবথেকে যে দুটো জিনিস প্রয়োজন সেটা হচ্ছে 1 নম্বর ওয়েল ডান কেস টেকিং। কেস টেকিংকে খুবই ভালোভাবে আপনাদের করতে হবে, এবং দ্বিতীয় যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে লক্ষণের মূল্যায়ন। কোন লক্ষণকে আপনি ফেলে দিবেন, 1 পয়সাও মূল্য দিবেন না, কোন লক্ষণকে আপনি বেশি গুরুত্ব দিবেন, সেটা যে সিলেকশন করতে পারে, সেটা যে যত ভালো পারবে তার মেডিসিন সিলেকশন তত একুরেট হবে এবং রোগীও ঠিক হয়ে যাবে। সেই জন্য সেটা কিভাবে করতে পারবেন, আপনার জন্য বা আপনার রোগীর জন্য কোন লক্ষণকে বেশি গুরুত্ব দিবেন এবং কিভাবে সেটা বুঝতে পারবেন, সেটা আমি আপনাদের এই ভিডিওতে সহজ ভাষায় শর্টকাট বলার চেষ্টা করব। কারণ বিস্তারিতভাবে বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। আমি শুরুতে বললাম ওয়েল ডান কেস টেকিং। আগে কেস টেকিং করতে হবে ভালোভাবে, আর দ্বিতীয় হচ্ছে কেস টেকিং করার পর যে লক্ষণগুলো আমরা লিখছি সেই লক্ষণগুলোকে মূল্যায়ন করতে হবে, কোন লক্ষণকে আপনি বেশি মূল্য দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি, একটা রুগী, আমি আমার উদাহরণ দিচ্ছি, একটা রুগী আমার কাছে আসলো, কিছুদিন আগেকার ঘটনা, পেটের সমস্যা নিয়ে আসছে, আইবিএসের সমস্যা, যাকে ইরিটেবল বয়েল সিনড্রোম বলা হয়ে থাকে। তো রুগী আসলো, বারবার তার কমপ্লেনগুলো জোর দিয়ে বলতে আছে যে ডাক্তারবাবু, আমার পেটের প্রচুর সমস্যা, পেটে প্রচুর গ্যাস হচ্ছে, পেট জ্বালা করছে, পায়খানা ঠিক মতন হচ্ছে না, প্রায় পাতলা পায়খানা হচ্ছে, দিনে 4 থেকে 5 বার করে পাতলা পায়খানা করতে হচ্ছে, বা কখনো কখনো আবার শক্ত পায়খানা হয়ে যাচ্ছে, তারপর কখনো কখনো আবার আমাশা টাইপের হয়ে যাচ্ছে, কোনো দিন আবার রেগুলার পায়খানা হচ্ছে না, আর কোনো দিন আবার দিনে 4-5-6 বার করে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, যার কারণে আমার মানসিকভাবে প্রচণ্ড দুশ্চিন্তায় আছি, টেনশনে আছি, পেট ভোটভাট করছে, খাওয়ার রুচি কমে গেছে, মন মরা শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই সমস্ত সিমটমসগুলো আপনাকে বললো। কিন্তু আপনার যদি জ্ঞান না থাকে, প্র্যাকটিস অফ মেডিসিনের যদি নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, 1, 2, 3, 4 করে আপনারা তার রুগীর এই যে লক্ষণগুলো বলছে, পেটের পায়খানার সমস্যা হচ্ছে, পাতলা পায়খানা, কখনো শক্ত পায়খানা হচ্ছে, মেন্টালি ইরিটেট হচ্ছে, আমি সবগুলো আপনি এক এক করে লিখে যাচ্ছেন। কিন্তু যদি আপনার প্র্যাকটিস অফ মেডিসিনের যদি নলেজ থাকতো, তাহলে আপনি বুঝে নিতেন যে এটা আইবিএসের কমন সিমটমস। এগুলো যে লক্ষণগুলো, যতগুলো সমস্যার কথাই সে বললো, যতগুলো লক্ষণের কথাই বললো, সেগুলো আইবিএসের খুবই কমন সিমটম। যাদের আইবিএস হয় তাদের এগুলো খুবই কমন সিমটমস, তার লক্ষণই এগুলো। সেই জন্য খাতার পেজ ভর্তি না করে আপনি যদি সিম্পল আইবিএস লিখে দিতেন, লাস্ট 10 বছর বা 5 বছর বা 2 বছর লিখে দিলেন, বাস হয়ে গেল। কিন্তু আপনি যদি প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ না থাকেন, কেস টেকিংয়ের সিস্টেম না জানেন, সেক্ষেত্রে আপনি শুধু সময় নষ্ট করে এতগুলো সিমটমসকে গুরুত্ব দিয়ে আপনি যদি সেই লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ওষুধ সিলেকশন করতেন, তাহলে আপনার ওষুধ সিলেকশন ভুল হতো। কারণ আপনাদের বুঝতে হবে, হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথিতে কী হয়, রোগের চিকিৎসা করা হয় না, রোগীর চিকিৎসা করা হয়। সেই জন্য আমাদের কি করতে হবে, সে রোগের লক্ষণগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদের কাছে কোনো ভ্যালু নেই, রোগের লক্ষণের কোনো গুরুত্ব নেই আমাদের কাছে।
আমাদের যে লক্ষণগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে, যে লক্ষণের উপর আমাদের মেডিসিন সিলেকশন করতে হবে, সেটা হচ্ছে রোগীর লক্ষণ, রোগের লক্ষণ নয়। এতক্ষণ যে রোগীটা যে লক্ষণগুলো বললো সেটা হচ্ছে তার রোগের লক্ষণ, সেগুলোর ভ্যালু আমাদের কাছে জিরো। কিন্তু এলোপ্যাথি ডাক্তারদের, ফিজিশিয়ানদের কাছে এই লক্ষণগুলোই তাদের অস্ত্র, কিন্তু আমাদের কাছে তা নয়, আমাদের ক্ষেত্রে সেটা উল্টো। এই রোগের লক্ষণগুলোর কোনো ভ্যালু নেই আমাদের। রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের লিখতে হয়, লিখবো বাস। কিন্তু আমাদের গুরুত্ব হতে হবে তার রোগীর সিমটমসটাকে গুরুত্ব দিতে হবে। সো আপনি শর্টকাট লিখে দিলেন। এখন যদি আপনি এই বিষয়ে না জানতেন আগে, তাহলে কি করতেন? হ্যাঁ, পায়খানা কষা হচ্ছে, লিখে দিলেন। কোন কোন ওষুধ আছে? লাইকোপোডিয়াম আছে, নাক্সভূমিকা আছে, অ্যালুমিনা আছে, ব্রায়োনিয়া আছে, বিভিন্ন ওষুধ মাথায় চলে আসলো। পাতলা পায়খানা হচ্ছে প্রায় দিনে 4-5 করে, কী কী আছে? ফসফরাস আছে, পোডোফাইলাম আছে, ক্রোটনটিক আছে, বিভিন্ন ওষুধ মাথায় চলে আসলো। ফলে কি আপনি রোগের লক্ষণকে গুরুত্ব দিয়ে দিলেন, এবং সেই লক্ষণকে গুরুত্ব দিয়ে যদি আপনি ওষুধ সিলেকশন করেন, বিশেষ করে ক্রনিক ক্ষেত্রে কথা বলছি, যাদের বছরের পর বছর ধরে সমস্যা হচ্ছে, ক্রনিক আইবিএসের সমস্যা, সেগুলো কোনোদিন সারবে না। হয়তো একটু আরাম লাগতে পারে, আর অ্যাকুট সমস্যা, নতুন সমস্যাগুলো, অ্যাকুট সমস্যাগুলো এমনিতেই বিনা ওষুধে ঠিক হয়ে যায়। 4-5 দিন যদি আপনার কারো পাতলা পায়খানা হয়, ওষুধ না খেলে 4-5 দিন পর অটোমেটিক ঠিক হয়ে যায়। কিন্তু যাদের আইবিএস হয়েছে, বা ক্রনিক ডায়রিয়া, ক্রনিক লুজ মোশনের সমস্যা, বা ক্রনিক যে কোনো রোগ, একটা উদাহরণ দিচ্ছে আইবিএস দিয়ে, যে কোনো রোগ যখন হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, তখন আপনি এই ধরনের সিমটমসকে বেস করে যদি আপনি চিকিৎসা করেন, আপনি সফল হবেন না। ইমপ্রুভ দিতে পারবেন, আরাম লাগতে পারে কিছুক্ষণের জন্য, আবার যেটা সে হয়ে যাবে। তো সেই জন্য এই সমস্ত সিমটমসের গুরুত্ব আমাদের কাছে জিরো। কিন্তু তার সন্তুষ্টির জন্য আপনি লিখে রাখলেন খাতার মধ্যে, কেস টেকিং শিটের মধ্যে। তো কোনগুলো জেনারেল সিমটমস, কোনগুলো রোগের সিমটমস, কোনগুলো রোগীর সিমটমস, সেটা বুঝতে গেলে আপনাদের প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থাকতে হবে। ম্যালেরিয়ার কী সিমটমস হয়, আইবিএসের কী সিমটমস হয়, গ্যাস হলে কী কী সিমটমস হয়, সেগুলো আপনার জানতে হবে। তবে আপনি আলাদা করতে পারবেন যে এই লক্ষণকে রোগের সিমটমস, এগুলোকে আমি বাদ দিয়ে দেবো, আর এগুলো হচ্ছে রোগীর সিমটমস, এগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তো জেনারেল এই সিমটমসের আমাদের কোনো ভ্যালু নাই। ভ্যালু কোনগুলো দিব? তার আদার সিমটমস আপনাদের শুনতে হবে, আমাদের শুনতে হবে। যেমন তার জেনারেল সিমটমস শুনতে হবে, তার মেন্টাল সিমটমস শুনতে হবে, যে তার ফিজিক্যাল জেনারেল সিমটমস শুনতে হবে, যেগুলো রোগের সাথে খুব একটা সম্পর্ক নেই, কিন্তু সেগুলোরই গুরুত্ব আমাদের কাছে সব থেকে বেশি। যেমন জেনারেল সিমটমসের মধ্যে কী হয়? জেনারেল সিমটমস তার মেন্টাল জেনারেল মধ্যে পড়ে। মানসিক লক্ষণগুলো, তার রাগ কেমন, তার টেনশন কেমন, সে দুশ্চিন্তা কেমন করতে, সন্দেহপ্রবণ কিনা, বেশি কথা বলে কিনা, ল্যাকিসিসের মতো। তো এই সমস্ত সিমটমগুলো নিতে হবে কেস টেকিং করে। তার কজেশনস, কোনো রোগের কারণের হয়েছে নাকি, সে কারণ খোঁজার চেষ্টা করতে হবে। কারণ আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সে কি খেতে পছন্দ করে, তার ডিজায়ার কি, কি খেতে পছন্দ করে, ফেভারিট খাবার কি, মাছ মাংস নাকি ডিম খেতে পছন্দ করে, ভাতের সাথে এক্সট্রা লবণ খেতে চায় কিনা, সে কি খেতে অপছন্দ করে, তার কি খাবার খেলে বেড়ে যায় সমস্যা, মিষ্টি খেলে বেড়ে যায়, টক খেলে বেড়ে যায়, এই সমস্ত সিমটম। তবে এগুলোর ক্ষেত্রে যেগুলো সে খেতে পছন্দ করে না তার দাম বেশি, যেগুলো খেতে ইচ্ছে করে তার তো দাম আছে, সেই তুলনায় আবার যদি অপছন্দ করে তার মূল্য বেশি, এবং যদি সহ্য না হয় শরীরের মধ্যে, ওটার থেকে আবার এর দাম আরও বেশি। তার স্টুল কেমন হয়, তার ইউরিন কেমন হয়, তার ঘাম কেমন হয়, তার পিপাসা কেমন হয়, তার প্রস্রাব কেমন হয়, এই সমস্ত সিমটমসকে আমাদের গুরুত্ব দিতে হবে। এক কথা, তার সার্বদেহিক যে লক্ষণগুলো আছে, জেনারেল সিমটমগুলোকে আপনাদের গুরুত্ব দিতে হবে। পিকুলিয়ার সিমটমসকে বেশি গুরুত্ব হয়ে থাকে, পিকুলিয়ার সিমটমসের মূল্য সব থেকে বেশি। পার্টিকুলার সিমটমসে কিছু গুরুত্ব আছে, সেই জন্য আপনাদের প্র্যাকটিস অফ মেডিসিন নলেজ এবং ম্যাটেরিয়া মেডিকা খুব ভালোভাবে পড়তে হবে। যেমন একটা ক্যালকেরিয়া কার্ভের সিমটমসের কথা শেয়ার করছি। যে রোগ হোক, যে রোগ নিয়েই পেশেন্ট আপনার কাছে আসুক, যদি ক্যালকেরিয়া কার্ভের 3টে লক্ষণ পান: মোটা হওয়ার প্রবণতা, শরীর ফিজিক্যাল মেকআপ, থলথলে চেহারা, ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি, যদি দুধ সহ্য না হয়, দুধ খেলে কোনো না কোনো অসুবিধা হয়, যদি ডিম খেতে পছন্দ করে, এবং ঘাম প্রচুর, বিশেষ করে মাথার সাইডে, এই 4টি লক্ষণ যদি আপনারা যে কোনো রোগে, রোগ যেই হোক, যদি কোনো রোগীর মধ্যে পান, আপনারা চোখ বন্ধ করে ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রাইব করলে সেই রোগী সুস্থ হয়ে যাবে। চাই তার রোগ যেই হোক, যে কোনো রোগ নিয়ে আপনার কাছে আসুক, যদি এই 4টি লক্ষণ, তাহলে বুঝতে পারছেন রোগের সিমটমসের গুরুত্ব আমাদের কাছে নেই। ওষুধের সিমটমস, রোগের সিমটমস আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ক্যালকেরিয়া কার্ভের 4টে সিমটমস, এগুলো নিশ্চয়ই
রোগের সাথে কোনো সম্পর্ক থাকে না, এটা আলাদা হবে জেনারেল সিমটমস। তো এই সিমটমগুলো যদি আপনারা কোনো রোগীর মধ্যে পান, আপনারা চোখ বন্ধ করে প্রেসক্রাইব করবেন, রোগ যেই হোক সেটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনাদের সিলেকশন করতে হবে। জেনারেলভাবে রোগের লক্ষণের আমাদের কাছে কোনো ভ্যালু নেই। ফিজিক্যাল জেনারেল তার কী খেতে পছন্দ করে, কী পছন্দ করে না, তার কী সহ্য হয় না, পায়খানা কেমন হয়, স্টুল কেমন হয়, ইউরিন কেমন হয়, তার শরীর ঠান্ডা বেশি না গরম বেশি, থার্মাল কেমন, তার মেন্টাল সিমটমস, কী স্বপ্ন দেখে, পিকুলিয়ার সিমটমস, কজেশনস, এই সমস্ত সিমটমসগুলো এইভাবে সিস্টেম বাই সিস্টেম টেস্টিং করতে হবে। এইভাবে এই লক্ষণগুলোকে বেশি আপনাদের গুরুত্ব দিতে হবে এবং যে মেডিসিনটি আসছে সেই মেডিসিনটা আপনাদের সিলেকশন করতে হবে। তবে 2-3টা মেডিসিন আসলে মেন্টাল সিমটমসকে বেশি গুরুত্ব দিবেন, জেনারেল সিমটম ডিজায়ার থেকে অ্যাভারশনের বেশি মূল্য দিবেন, অ্যাভারশন থেকে ডিসঅ্যাগ্রির বেশি মূল্য দিবেন। এইভাবে লক্ষণের মূল্যায়ন করে যারা সব থেকে যদি ওর মধ্যে যদি কোনো ওষুধের পিকুলিয়ার সিমটমস থাকে, সেই পিকুলিয়ার সিমটমসকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। কথায় আছে, যদি আপনারা 10টা স্ট্রং জেনারেল সিমটমস থাকে, যদি একটা পিকুলিয়ার সিমটমস পান, তো সেই সমস্ত সিমটমসের উপরে আপনাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেই পিকুলিয়ার সিমটমসটাকে। তো যেমন পালসেটিলের একটা পিকুলিয়ার সিমটমস ব্যথার সাথে শীত বোধ, ব্যথার সাথে জ্বর, যে কোনো ব্যথার সাথে শরীরের মধ্যে জ্বর ভাব লেগে থাকে, এটা একটা পিকুলিয়ার সিমটম। এই লক্ষণের গুরুত্ব সব থেকে বেশি। তো এইভাবে আপনাদের লক্ষণের মূল্যায়ন করতে হবে, মেডিকে পড়তে হবে, প্র্যাকটিসের মেডিসিনের নলেজ থাকতে হবে, তবে আপনারা সাকসেস রেট আপনারা বাড়াতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।